নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় সভা এই জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 24 আন্দোলনের অন্যতম মহানায়ক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনতা সাথী সালম। আমরা জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলার এখানে আরো উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম মোবারকবাদ। আসলে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সমন্বয় সভা জেলা এবং উপজেলায় একটা ক্লোজ ডোর মিটিং। তার আগে আমাদের একটা অস্থায়ী কার্যালয় এটা উদ্বোধন করব। তার আগে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সম্মানিত মুখ্য সংগঠক সাথী সালাম। আজকে এই ঐতিহ্যবাহী বগুড়া জেলায় উপস্থিত আমাদের সম্মানিত মিডিয়ার এবং সংবাদকর্মী ভাই এবং বোনের, আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জুলাই পদযাত্রার পরে আবার জেলা সমন্বয় সভা শুরু করেছি। আমরা মনে করি আমাদের যেমন রাজপথের জনসভা যেমন আমাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে থাকবে, একইভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের যারা কমিটির সদস্য রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা, কর্মশালা, রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ, এই বিষয়গুলোতেও আমাদের কাজ করা অতি জরুরি। আমরা আগামীর বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে হোক, রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য হোক, কিংবা রাজপথে জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই হোক, আমাদের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জায়গায় আমরা এই মাসের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে জেলাগুলো আমাদের দায়িত্বে রয়েছে সেগুলোর আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা আমাদের এই জেলা সমন্বয় সভাগুলো করছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, যদি আমরা আগামীতে সংসদে সরকারি দল কিংবা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে আগে আমাদের সেন্ট্রাল থেকে স্থানীয় পর্যায়ের ওয়ার্ড পর্যন্ত আমাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো লাগবে। সেই লক্ষ্যে আগামী 2 মাসের মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক কমিটি থাকে, আহ্বায়ক কমিটি থাকে। এই জন্যই আমাদের এই জেলা সমন্বয় সভা। আমরা আজকে আমাদের নেতাকর্মীদেরকে এবং জেলা উপজেলার সমন্বয় কমিটিতে যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিব। এই বিষয়ে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি দেখতে পাবো। পাশাপাশি আমরা মনে করি যে আপনারা যদি দেখে থাকেন যে বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল। আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনো বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না। আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। তো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয়। এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক। এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে, যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে 2, 4, 5 বছর পরেও কাজ করবে, তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব
তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না, আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না। আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করবে। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি, এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে, আগামীতেও করবে। এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। এনসিপি জনগণের প্রশ্নে আপোষহীন থেকে ওই সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে না। আমরা মনে করি যে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলনে আগামীর বাংলাদেশে নামতে হবে, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন। সময়ের প্রয়োজনে আমাদেরকে আবার সেই আন্দোলনে নামতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সেক্টর হচ্ছে একটা দুর্নীতির তীর্থভূমি, এটা শুধু বর্তমান নয়, অতীত থেকে এটা হয়ে এসেছে। আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেক্টর এবং জনগণের সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে নামতে হতে পারে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত দেখতে চাই। স্পেশালি আপনারা দেখবেন যে স্কুলগুলোতে এখন বিভিন্ন ছাত্র সংগঠন কমিটি দেওয়া শুরু করেছে, কিন্তু এবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পড়াশোনার কি অবস্থা এটার আসল চিত্র নিয়ে তুলে ধরেছেন। এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেয়া হতো, এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো। কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন 80%-এর নিচে পাশ করেছে, স্বয়ং গণভবন থেকে তার কাছে কল যেত এবং পরের বার তিনি এই চিন্তা করত যে তার বোর্ডে কেউ লিখুক আর না লিখুক কাউকে ফেল করানো যাবে না। তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের নষ্ট হয়ে গিয়েছিল। আমরা চাই যে আমরা সামগ্রিকভাবে এনসিপি আমরা এই লড়াইটা করব, স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি তরুণরাই 24-এর মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয়ে, প্রবীণদের পরামর্শে, তরুণদের নেতৃত্বে আবার আগামীর বাংলাদেশ পুনর্গঠনের অগ্রযাত্রা এনসিপির নেতৃত্বে অব্যাহত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।